আর কেউ মনে হয় আসবে না আজকে, ঠিক আছে, বা নেট মেবি প্রবলেম থাকতে পারে সময়। তো আমরা শুরু করে দিই, ঠিক আছে। আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যালো কাসের, আমি হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না। আপনি মেসেজ চাইলে মেসেজ দিতে পারেন। ওকে। আমরা কয়েকটা জিনিস দেখবো। স্ট্রিং এর কিছু জিনিস বাকি ছিল, হ্যাঁ। স্ট্রিং এর ক্লাসে ওই জিনিসগুলো শেষ করব, করে নিয়ে তারপরে হচ্ছে যে এটা দেখবো, ওই যে কি বলে অ্যাবস্ট্রাক্ট, তারপরে হচ্ছে ইন্টারফেস, এগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। EB class। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে, যে স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার তিন আমরা ডাইরেক্টলি হচ্ছে যে স্ট্রিংটা লিখতে পারি, মানে কোনো টেক্সট লিখতে গেলে স্ট্রিং ক্লাস ইউজ করি। আর আরেকটা হচ্ছে যে আপনার আপনার স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডার, এই তিনটা আছে। তিনটা হচ্ছে যে ক্লাস আছে, তার মধ্যে স্ট্রিংটা নর্মালি আমরা সবসময় ইউজ করি। তো স্ট্রিং ইউজ করলে যেটা হয়, আপনার বারবার হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট হয়, এবং অবজেক্ট ক্রিয়েট হলে মেমোরি বেশি আর কি। যেটা হয় মেমোরি কনজিউম তত বেশি হবে, যত বেশি অবজেক্ট ক্রিয়েট হবে, কারণ ওই মেমোরিতে ওই অবজেক্টের জন্য একটা জায়গা অ্যালোকেট করে, ঠিক আছে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য স্ট্রিং বাফার এবং স্ট্রিং বিল্ডার নিয়ে আসছে। আর স্ট্রিং যখন আমরা বাইলিটারাল স্ট্রিং স্ট্রিং এর মধ্যে আবার দুইটা ভাগ আছে, যেমন হচ্ছে যে একটা স্ট্রিং লিটারাল, একটা স্ট্রিং নিউ কিওয়ার্ড। তো স্ট্রিং লিটারাল বলতে বোঝাচ্ছে যে এরকম, ধরেন আমরা এখানে কোনো একটা এক্স লিখলাম, স্ট্রিং এক্স লিখলাম ওয়েলকাম টু জাভা, হ্যাঁ, এটা লিখলাম। তো আমি যখন এটা স্টার্টিং করে দিই, তো আমি এখন এটা প্রিন্ট করব। এটা যদি আমি প্রিন্ট করতে চাই এবি ডট এক্স, এটা দিলে এটা আমি প্রিন্ট করতে পারছি, কারণ হচ্ছে যেটা স্ট্যাটিক ভেরিয়েবল, মানে স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করেছি, যার ফলে এটা হচ্ছে এটা কি ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে আমি যখন স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করছি, তখন সেটাকে আমি অবজেক্ট ক্রিয়েট না করে আমরা ইউজ করতে পারছি, এটা তো আমরা জানি। তো এইভাবে যখন আমরা স্ট্রিংটা লিখলাম, ডাইরেক্ট একটা স্ট্রিং এবার টেক্সট লিখলাম, সেই টেক্সটটা আমি যতবার লিখবো, এখানে ওয়েলকাম টু জাভা না দিয়ে ওয়েলকাম লিখলাম, যতবার লিখবো ততবার হচ্ছে যে স্ট্রিং কনস্ট্যান্ট পুল, মানে মেমোরি একটা এরিয়া আছে যেটা হচ্ছে কনস্ট্যান্ট পুল, আর একটা হচ্ছে যে হিপ মেমোরি এরিয়া, ঠিক আছে। তো ওই যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট হয়, যখন কোনো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, তখন কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে যদি আমরা ডাইরেক্টলি এইভাবে টেক্সট আকারে লিখি কোনো কিছু, তখন সে কি করে,
তখন সে কনস্ট্যান্ট পুল, স্ট্রিং কনস্ট্যান্ট পুল নামে একটা এরিয়া আছে, মেমোরি এরিয়া, যার মধ্যে হচ্ছে যে ওই টেক্সটটাকে সে রাখে, এবং এই যে এক্স আছে, যে এক্স, এই এক্সটা সে রেফার করে দেয় কোনটাকে, এই যে এই স্ট্রিং কনস্ট্যান্ট পুল নামের যে এরিয়া, তার মধ্যে যে এই যে ওয়েলকাম লেখাটা চলে গেছে, তাকে সে দেখায় দেয় যে আমার এই এক্স এর ভ্যালুটা হচ্ছে যে এই যে ওয়েলকাম। তো হচ্ছে যে এই যে ওয়েলকামটাকে আমি যে রেফার করলাম, হ্যাঁ, এখন যদি আমি আরেকটা হচ্ছে যে স্ট্রিং ক্রিয়েট করি, যদি সেম নামে দেই, ঠিক আছে, এটাও আমি স্ট্যাটিক বললাম, স্ট্রিং, এটা দিলাম ওয়াই এর মধ্যে রাখলাম, এটা হচ্ছে যে এক্স এর মধ্যে, এটা ওয়াই এর মধ্যে রাখলাম, তো দুই জায়গায় আমি ওয়েলকাম রাখলাম। দুই জায়গায় যখন ওয়েলকাম রাখবো, স্ট্রিং কনস্ট্যান্ট পুল নামে যে এরিয়া আছে তার মধ্যে এই দুইটার জন্য দুইটা আলাদা, কিন্তু সে অবজেক্ট ক্রিয়েট করবে না। সে কি করবে, এই যে ওয়াই, সে বলে দিবে যে এই যে একটা ওয়েলকাম যে প্রথমে যে ক্রিয়েট করেছি, এই এর মধ্যে যে ভ্যালুটা আছে এবং এর এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে দুইটা সেম, তো এটার ভ্যালু এবং এটার ভ্যালু সেম, সেহেতু হচ্ছে যে তুমি এই ওয়েলকামটা আবার নতুন ভাবে স্ট্রিং কনস্ট্যান্ট পুলের মধ্যে না দিয়ে জাস্ট যেটা একবার আছে দেওয়া সেখানে জাস্ট ওই জিনিসটা কে রেফার করে দাও, যে ওয়াই এর ভ্যালু হচ্ছে যে ওয়েলকাম, যে এক্স এর অরিজিনাল ভ্যালু হচ্ছে ওয়েলকাম, কিন্তু ওয়াই এর ভ্যালু এবং এক্স এর ভ্যালু দুটো সেম, সেজন্য সে ওয়াই কি করবে, রেফার করে দিবে এই যে প্রথমে যেটা ক্রিয়েট হচ্ছে সেই ওয়েলকামটাকে। তার ফলে হচ্ছে যে এই জিনিসটা আবার ক্রিয়েট করতে হলো না, ঠিক আছে। তো হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা মেথড আছে ইকুয়াল মেথড, ইকুয়াল মেথডের থ্রুতে আমরা কি চেক করতে পারি, যে এর এক্স এর মধ্যে যে ভ্যালু এবং ওয়াই এর মধ্যে যে ভ্যালু এটা সমান কিনা, হ্যাঁ। তো হচ্ছে যে এর জন্য আমি যেটা একটা কাজ করি, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে এটাকে আলাদা করি আগে। এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্টের থ্রুতে দেখাই, অবজেক্ট এবি ইকুয়াল টু নিউ এবি ক্লাস, এটা লিখলাম, তারপরে দেখি তো এক্স ইকুয়ালস ওয়াই, না এটা দেখানো যাবে না, একটা কাজ করা যায়, এখানে যদি দেই, এখানে দিয়ে দিলাম, অবজেক্ট ক্রিয়েট না করে জাস্ট পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মধ্যে ডাইরেক্টলি আমি এটা লিখে দিলাম, এই যেটা ভেরিয়েবল। এখন এক্স এবং ওয়াই যদি আমি ইকুয়াল টু দেই, তখন সে কি চেক করবে, তখন সে চেক করবে যে এক্স এর মধ্যে যে ভ্যালুটা এবং ওয়াই এর মধ্যে যে ভ্যালুটা দুটো সেম কিনা, ঠিক আছে। যদি সেম হয় তাহলে ইকুয়াল মেথডের থ্রুতে আমরা এটা চেক করতে পারবো যে এটা ট্রু রিটার্ন করবে, আর যদি ফলস হয় তাহলে সেখানে ফলস আসবে, এটা ট্রু। এখন আমি যদি ওয়েলকামের জায়গায় এটা আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, তখন কি হবে, তখন ফলস আসবে, ঠিক আছে। তো ইকুয়াল যে মেথড, এটা থ্রুতে সে কি চেক করে, সে চেক করে যে আমি যে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমি দিচ্ছি সেটা সমান কিনা, ইকুয়ালের থ্রুতে। আর আরেকটা হচ্ছে যে এক্স ডাবল ইকুয়াল টু, হ্যাঁ, ডাবল ইকুয়াল টু দিয়ে কি চেক করে, যে রেফারেন্স সেম সেম কিনা, রেফারেন্স সেম কিনা মানে রেফারেন্সের কথাটা হচ্ছে এই জন্য, কারণ হচ্ছে যে এক্স রেফার করছে কাকে, মানে এক্স এর ভ্যালু হচ্ছে যে অরিজিনাল ভ্যালু হচ্ছে যে এক্স একটা ভেরিয়েবল, এবং সে স্ট্রিং কনস্ট্যান্ট পুল নামে একটা এরিয়া আছে, তার মধ্যে সে কি ক্রিয়েট করেছে, একটা হচ্ছে যে ওয়েলকাম নামে মানে যে টেক্সট আছে সেটাকে সে রেখেছে, এবং ওয়াই হচ্ছে যে আরেকটা ভেরিয়েবল, সেও এই সেম টাইপ সেম লেখাটাই সে লিখেছে, কিন্তু হচ্ছে যে যেহেতু দুটো সেম, জন্য ওয়াই রেফার করে দিয়েছে কাকে, এই যে এক্স এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে সে রেফার করে দিয়েছে, ঠিক আছে। এটা ঠিক এরকম। এটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন, এখানে স্ট্রিং কনস্ট্যান্ট পুলটা হচ্ছে এরকম, ঠিক এরকম একটা এরিয়া স্ট্রিং কনস্ট্যান্ট পুল, এটা হচ্ছে যে কনস্ট্যান্ট পুল। তো এর মধ্যে হচ্ছে যে ওয়েলকাম লেখাটা এর মধ্যে এক জায়গায় স্টোর হয়েছে, ধরেন এইরকম একটা জায়গায়, আর এখান থেকে হচ্ছে যে এক্স এর ভ্যালু, এক্স এর রেফার করেছে এটাকে, ওয়াই এর মধ্যেও ওয়াই নামে আর একটা ভেরিয়েবল, যে সেম ভাবে রেফার করেছে কাকে, এইটাকে, কারণ ওয়াই এর মধ্যে যে ভ্যালু এবং এক্স এর মধ্যে ভ্যালু দুটা সেম, সেই জন্য প্রথমে যেহেতু এক্স অলরেডি, মানে যখন প্রথমে এক্সটাকে ক্রিয়েট করা হলো, তখন সে দেখলো যে তার মধ্যে কোনো অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে কি হয় নাই, যখন দেখে যে না, এই এই যে একটা এরিয়া, এই যে একটা এরিয়া, এই যে একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে এখানে কি কোনো ওয়েলকাম নামে কোনো মেসেজ আছে কিনা, যদি মেসেজ না থাকে তখন সে ওয়েলকাম নামে মেসেজটা এখানে লিখলো স্ট্রিং কনস্ট্যান্ট বলে। আর তারপরে হচ্ছে যে ওয়াই, যখন এখানে ওয়াই একটা ভেরিয়েবলের থ্রুতে বললাম যে তোমার মধ্যে তুমি ওয়েলকামটা রাখো, যখন সে রাখলো তখন সে দেখলো যে এই এরিয়ার মধ্যে ওয়েলকাম লেখাটা অলরেডি আছে, সেজন্য ওই জায়গায় সে ওই জিনিসটা আবার ক্রিয়েট করবো, মানে স্ট্রিং কনস্ট্যান্ট পুলের মধ্যে শুধুমাত্র ইউনিক জিনিসটাই থাকবে, আর যদি দেখে যে ওই জিনিসটা ডুপ্লিকেট আছে তখন কি করবে, রেফার করে দিবে,
ঠিক আছে? তো এখানে আউটপুটটা কি আসবে একটু বলবেন? ফলস আসবে, ফলস। ফলস আসবে, ঠিক না? ওকে, তুষার আসছে না, ঠিক আছে। হ্যাঁ, এখানে আউটপুটটা ফলস আসবে, এটাই তো বলছেন না? কিন্তু ফলস আসবে না, কারণটা কি? কারণ হচ্ছে যে আমি যে রেফারেন্সের কথা বললাম না, ডাবল ইকুয়াল টু দিয়ে কি চেক করে? রেফারেন্স চেক করে। দুইটার রেফারেন্স কিন্তু ট্রু। কারণটা হচ্ছে যে এখানে দেখেন, আহ, কোথায় গেল বুকটা? ওকে, এখানে দেখেন, এখানে আমি এই জিনিসটা আবার করি। এখানে মানে ট্রু আসার কারণটা আমি একটু আগে যেটা বললাম সেটা, কারণ হচ্ছে যে এই যে একটা এরিয়া, এটা হচ্ছে যে স্ট্রিং কনস্ট্যান্ট পুল। হ্যাঁ, স্ট্রিং কনস্ট্যান্ট পুল নামে একটা এরিয়া আছে, আর একটা হচ্ছে যে আমার কি হিপ মেমোরি এরিয়া আছে। যখন কোনো অবজেক্ট নিউ কিওয়ার্ডের থ্রুতে ক্রিয়েট হয় তখন সে মানে ওই অবজেক্টটা কয় জায়গায় যায়, সেই অবজেক্টটা যায়, একটা হচ্ছে যে স্ট্রিং কনস্ট্যান্ট পুল, এটা হচ্ছে যে আমাদের কি স্ট্রিং কনস্ট্যান্ট পুল। আর আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে যে হিপ এরিয়া। হিপ এরিয়া যখন আমরা নিউ কিওয়ার্ডের থ্রুতে কোনো অবজেক্ট ক্রিয়েট করব তখন সে দুই জায়গায় যাবে, একটা হচ্ছে যে স্ট্রিং কনস্ট্যান্ট পুল আর একটা হচ্ছে হিপ মেমোরি এরিয়া। তো আমরা যখন এখানে এক্স একটা ভ্যালু, আমরা যখন এখানে এক্স নামে একটা যে ভ্যালুটা আমরা এখানে প্রথমে যে ইয়া করলাম, এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আমি কি লিখেছিলাম প্রথমে? এক্স এর মধ্যে লিখেছিলাম কি ওয়েলকাম, ইকুয়াল টু দিয়ে লিখেছিলাম ওয়েলকাম, ওয়েলকাম। হ্যাঁ, আবার হচ্ছে যে ওয়াই হচ্ছে যে আরেকটা রেফারেন্স ভেরিয়েবল, যার মধ্যে আমি সেম ভাবে ওয়েলকাম লিখলাম, ঠিক আছে? তো প্রথমে যখন আমি এক্সটাকে মানে ক্রিয়েট করলাম তখন তো ওয়াই তো ছিল না, তখন এই যে ওয়াই যে যে পোর্শনটা ছিল সেটা কিন্তু তখন ছিল না। তখন কি ছিল? তখন শুধুমাত্র এক্সটা ছিল, এবং এক্স এর যে ভ্যালুটা, যখন আমি এক্স এর এটা ক্রিয়েট করলাম, এই যে এক্স এর এটা এক্স যখন ক্রিয়েট করলাম তখন কি হলো? তখন হচ্ছে যে সে এই জায়গাটার মধ্যে, সে এই জায়গার মধ্যে কোনো ইয়া দেখে নাই, যে এই যে স্ট্রিং কনস্ট্যান্ট পুলের মধ্যে কোনো ডাটা ছিল না, এক্স এর জন্য কোনো ভেরিয়েবল ছিল না বা কোনো একটা জায়গা ছিল না অ্যালোকেট করা। তো যখন আমরা ডাইরেক্টলি এইভাবে এক্স ইকুয়াল টু দিয়ে এইভাবে লিখলাম ওয়েলকাম, তখন সে কি করলো? তখন সে এই জায়গাটার মধ্যে সে ওয়েলকাম মেসেজটা সে এখানে দেখাইলো, এইভাবে লিখলো ওয়েলকামটা লেখা চলে আসলো। যখন আমি প্রথমে যখন আমরা এক্স ক্রিয়েট করলাম, তারপরে যখন ওয়াই লিখে আবার যখন আমি ইয়া করলাম ওয়েলকাম লিখলাম, তো ওয়েলকাম যখন আমি ওয়াই লিখে আমি ওয়েলকাম লিখলাম তখন সে এই স্ট্রিং কনস্ট্যান্ট পুল যে এরিয়াটা আছে এর মধ্যে সে চেক করে এর মধ্যে দেখছে যে এর মধ্যে ওয়েলকাম লেখাটা আছে কি নাই, যদি থাকে তাহলে সে এই লেখাটার জন্য আরেকটা আলাদা করে অবজেক্ট ক্রিয়েট করবে না, ঠিক আছে? মেমোরিতে আরেকটা জায়গা নেবে না। তখন কি করবে? তখন এই যে এক্স যেটা আছে, এই যে ওয়াই যেটা করবে, সে রেফার করে দিবে যে এই যে এখানে যে ওয়েলকাম, এটাই হচ্ছে যে আমার সে ওয়েলকাম, ঠিক আছে? যার জন্য সে রেফার করছে কাকে? ওয়াই রেফার করছে ওয়েলকামকে, যেটা এক্স এর থ্রুতে ক্রিয়েট হয়েছে, আবার এক্সও রেফার করছে এই ওয়েলকাম, যার জন্য হচ্ছে যে দুইটাই হচ্ছে যে ট্রু দেখাচ্ছে। বুঝা গেল? হ্যাঁ স্যার, বুঝছি। ঠিক আছে। আর এখানে একটা জিনিস, একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা একটু মনে রাখবেন। এই যে এখানে why java use the concept of string literal, string literal কেন? টু মেক যে মোর মেমোরি ইফিশিয়েন্ট। মেমোরি ইফিশিয়েন্ট কি হচ্ছে? হচ্ছে না, মানে যখন আমরা স্ট্রিং লিটারালটা ইউজ করি, স্ট্রিং লিটারাল ইউজ করলে কি হয়? মেমোরি ইফিশিয়েন্ট হচ্ছে না, হচ্ছে না? মানে আপনাদের মনে যেটা আসে সেটাই বলতে পারেন, সমস্যা নাই। হচ্ছে? হ্যাঁ, যখন স্ট্রিং লিটারাল মানে ডাইরেক্টলি আমি কোনো টেক্সট যখন লিখবো, স্ট্রিং ক্লাস, এটা হচ্ছে যে ক্লাস, এটা হচ্ছে এস। হ্যাঁ, যখন আমি ডাইরেক্টলি কোনো টেক্সট লিখবো এখানে, তখন সে হচ্ছে স্ট্রিং লিটারাল, এবং স্ট্রিং লিটারাল করলে মেমোরি এফিশিয়েন্ট হচ্ছে যদি সেটা ডুপ্লিকেসি থাকে তখন। কিন্তু ডুপ্লিকেট যদি না থাকে তখন কিন্তু মেমোরি এফিশিয়েন্ট হবে না, তখন কিন্তু ঠিকই অবজেক্ট ক্রিয়েট করবে, ঠিক আছে? আর নিউ নিউ ক্রিয়েট করলে, হ্যাঁ, নিউ এর থ্রুতে যখন কোনো আমরা অবজেক্ট ক্রিয়েট করি তখন ম্যাক্সিমাম জায়গায়, বিশেষ করে জাভাতে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখবেন, যদি নিউ কিওয়ার্ডের থ্রুতে তারা অবজেক্ট ক্রিয়েট করে তখন বলে যে ডোন্ট ইউজ নিউ কিওয়ার্ড, ডোন্ট ক্রিয়েট অবজেক্ট থ্রু নিউ কিওয়ার্ড বিকজ ইট ইজ নট মেমোরি এফিশিয়েন্ট, মানে কনজিউম মোর মেমোরি দেখাবে।
মানে এই কথাটা এই জন্য বলবো যদি দরকার ছাড়া, কেন যেন আমরা নিউ অবজেক্ট মানে কিওয়ার্ডের থ্রুতে আমরা যেন কখনো অবজেক্ট ক্রিয়েট না করি, যদি আমাদের প্রয়োজন হয় তাহলে যেন ইউজ করি। ঠিক আছে, এই জন্যই কারণ হচ্ছে যে নিউ কিওয়ার্ডের থ্রুতে করলে সে মেমোরির জন্য আলাদাভাবে জায়গা অ্যালোকেট করে। এই যে যখন আমরা নিউ কিওয়ার্ডের থ্রুতে, একটা তো গেল হচ্ছে স্ট্রিং লিটারাল। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো স্যার, আমরা এই যেটা যে এস ইকুয়াল টু ওয়েলকাম লিখেছি স্যার, এটা যদি আমরা নিউ কিওয়ার্ড দিয়ে এস স্ট্রিং ইকুয়াল টু নিউ স্ট্রিং দিয়ে এই জায়গায় ওয়েলকাম লিখতাম, তাহলে তো স্যার ওই আমরা যে ইকুয়াল দিয়ে করেছি আর এটা চেক করেছি, ওই ক্ষেত্রে তো ফলস আসতো স্যার ওই ক্ষেত্রে রেজাল্টটা। ওই ক্ষেত্রে কি ফলস আসবে? ঠিক আছে, আমরা করেই দেখি। হ্যাঁ স্যার, ওই ক্ষেত্রে ফলস আসবে মেবি। এইভাবে দিলাম এটা, এটা এইভাবে যখন আমরা ক্রিয়েট করব, তার আগে আমি থিওরিটা আমি বলে নিই, তারপরে আমরা রান করে দেখি, তারপর আনসারের সাথে মিলাই দেখবো। হ্যাঁ, থিওরিটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে যে এখানে আমি টু অবজেক্ট ক্রিয়েটেড, এখানে কি বলছে অবজেক্ট ক্রিয়েট টু অবজেক্টস। যখন আমরা এস এর থ্রুতে যখন আমরা কি ইয়া করব, তখন দুইটা অবজেক্ট ক্রিয়েট করবে এবং ওয়ান রেফারেন্স ভেরিয়েবল থাকবে। ঠিক আছে, ওয়ান রেফারেন্স ভেরিয়েবল টু অবজেক্ট। দুইটা অবজেক্ট কখন হবে? দুইটা অবজেক্ট হবে হচ্ছে যে একটা হচ্ছে যে এইখানে যাবে আর আরেকটা যাবে, তো ধরলাম এই যে ওয়ার এখানে যে ওয়েলকাম আছে এটা আমি নিউ দিয়ে ক্রিয়েট করলাম এই মেসেজটা। তো একটা অবজেক্ট হচ্ছে যে স্ট্রিং কনস্ট্যান্ট পুলে যাবে, আরেকটা যাবে হচ্ছে যে হিপ মেমোরি এরিয়াতে। তো দুই জায়গায় ওয়েলকামটা চলে যাবে যখন আমরা নিউ কিওয়ার্ডের থ্রুতে করব। হ্যাঁ, তো এখানে কি বলছে যে উই ইন সাচ কেস জাভা উইল ক্রিয়েট এ নিউ স্ট্রিং অবজেক্ট ইন নরমাল মানে নন পুল হিপ মেমোরি এরিয়া এন্ড লিটারাল ওয়েলকাম will be placed in the string constant pool। একটা হচ্ছে যে নন পুল বা হিপ মেমোরি এরিয়াতে, আর আরেকটা হচ্ছে যে স্ট্রিং কনস্ট্যান্ট পুলের মধ্যে সে ওই দুইটা অবজেক্টটাকে সে মানে ক্রিয়েট করবে। এবং এস দি ভেরিয়েবল এস উইল রেফার টু দা অবজেক্ট ইন হিপ মেমোরি এরিয়া। ঠিক আছে, হিপ মেমোরি যে অবজেক্ট আছে সেটাকে সে রেফার করবে। তার মানে এটা কি আসার কথা? ফলস আসার কথা, ঠিক না? দেখি এবার ফলস আসে কিনা। এটা ফলস আসছে। ঠিক আছে, ক্লিয়ার এবার? কারণ হচ্ছে যে যখন আমরা নিউ কিওয়ার্ডের থ্রুতে, আমি লেখাটা আরেকবার লিখে দেখাই, ধরলাম আমি এখানে ওয়াই দিয়ে ইকুয়াল টু দিয়ে আমি লিখলাম নিউ স্ট্রিং ওয়েলকাম। হ্যাঁ, এটা আমি লিখলাম, লেখার পরে আমি ক্লোজ করলাম। এখন আমাদের কি হবে? এখন হবে যেটা, এই যে যখন নিউ দিয়ে অবজেক্ট যখন আমরা ইয়া ক্রিয়েট করব, তখন কি হবে? তখন হচ্ছে যে এই যে আমরা একটা যে ক্রিয়েট করলাম, তখন হচ্ছে যে একটা হচ্ছে রেফার করবে এই জায়গায়, মানে ওয়েলকাম মেসেজটা এই জায়গায় নিয়ে যাবে একটা, এই জন্য একটা জায়গায় অ্যালোকেট করবে। আবার হচ্ছে যে ওয়েলকাম মেসেজটা আবার এইখানে এসে নিয়ে আসবে, এই দুই জায়গায় এসে নিয়ে যাবে ওয়েলকাম মেসেজটা। আর যখন সে রেফার করবে ওয়াই, তখন রেফার করবে কাকে? এই যে এখানে হিপ মেমোরি এরিয়াতে যে ওয়েলকামটা আছে সেই ওয়েলকামটাকে সে রেফার করবে। এই জন্য দুইটাকে সেম দেখাচ্ছে না। ঠিক আছে, ক্লিয়ার? কাইসার আহমেদ, কি আপনার ক্লিয়ার? হ্যাঁ, আপনার তো ক্লিয়ার। ওকে, হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক আছে, এটা গেল। আর এখানে অনেকগুলো মেথড আছে, এখানে হচ্ছে দুইটা মেথড। আপনি গুগলে সার্চ করে দেখবেন যে ইকুয়াল এবং ডাবল ইকুয়ালের মধ্যে ডিফারেন্সটা কি। ট্রিপল ইকুয়ালও আছে। ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে যে সে চেক করবে ভ্যালু এবং টাইপটাকে সেম কিনা, দুইটা জিনিস চেক করে। ঠিক আছে, ট্রিপল ইকুয়াল। তবে ট্রিপল ইকুয়াল এখানে যাওয়ার ক্ষেত্রে আছে কিনা, থাকার কথা। ঠিক আছে, তো এই ইকুয়াল কোনটার কাজ কি এটা একটু ভালো মতন দেখে নেবেন, তাহলে কাজে লাগবে আর কি। একটা হচ্ছে যে ডট ইকুয়ালস যে মেথডটা, সেটা দিয়ে হচ্ছে যে কি চেক করে যে ভ্যালুটা দুটো সেম কিনা। আর আরেকটা হচ্ছে যে চেক করা হচ্ছে যে ডাবল ইকুয়াল টু দিয়ে আমরা কি চেক করি যে রেফারেন্স চেক সেম কিনা। হ্যাঁ, আরো যদি সিম্পল ভাবে বলি যে রেফারেন্স সেম কিনা মানে বলতে বোঝাচ্ছে কি, আমার এই এক্সেল ফাইলটা ওপেন করলাম, এখানে একটা ভ্যালু লিখলাম 2, আর এখানে লিখলাম 10, আর এই জায়গায় আরেকটা ভেরিয়েবল আছে যে সে এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে সে রেফার করে দিচ্ছে, মানে বলছে ওই সেলে যে ওইখানে যে ভ্যালুটা আছে এই মেমোরিতে, সেই ভ্যালুটা হচ্ছে আমার ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে রেফারেন্স। ওকে, না বুঝে থাকলে বলবেন। আর এই মেথডগুলো দেখে দেবেন, কারণ এই সব মেথড একটা একটা করে দেখানো সম্ভব না, কারণ অনেকগুলো মেথড আছে। হ্যাঁ, তো সবগুলো একটু দেখে নেবেন, আর যেগুলো যেগুলো দরকার আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমি জাস্ট দেখাচ্ছি। আর ইমিউটেবল স্ট্রিং আমরা চলে যাই। একটা হচ্ছে মিউটেবল, একটা ইমিউটেবল। মিউটেবল মানে হচ্ছে যে মিউটেবল কোনটা? মিউটেবল হচ্ছে যে যেগুলোকে আমরা মানে ইয়া করতে পারবো, হ্যাঁ মানে মুছতে পারবো। ধরেন
যেগুলোকে মুছে দিতে পারবো বা রিমুভ করতে পারবো, যেগুলো চেঞ্জ করতে পারবো সেগুলো হচ্ছে মিউটেবল। আর ইমিউটেবল মানে হচ্ছে যেগুলোকে আমি চেঞ্জ করতে পারবো না। যেমন হচ্ছে যে এখানে স্ট্রিং এস ইকুয়াল টু সচিন লেখছে, বাট এস ডট কনকেট করে এটা দেখাচ্ছে যে যে মেথড অ্যাপেন্ডস এ স্ট্রিং এট দ্য এন্ড। হ্যাঁ, তো এখানে যখন এই কনকেটটা করলো, প্রথমে হচ্ছে যে সচিনের এই সচিনটা একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে সচিন নামে, আর একটা ক্রিয়েট হয়েছে কি সচিন টেন্ডুলকার নামে। তার মানে দুইটা জন্য, দুইটা টেক্সটের জন্য দুইটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। কারণটা হচ্ছে যে আমি স্ট্রিং কিওয়ার্ডের থ্রুতে যখন আমি টেক্সটগুলো লিখলাম সেই জন্য, ঠিক আছে, সেই জন্য দুইটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে কিসের জন্য, এই স্ট্রিং লিটারালের থ্রুতে যেহেতু আমি ইউজ করেছি, এবং যেহেতু আমি কনকেটও করছি, কিন্তু কনকেট করলে যে ওইটার সাথে এটা অ্যাড হবে তা না, নতুন করে আরেকটা স্ট্রিং সে অ্যাড করছে, যার ফলে এটা মেমোরি মানে ইফিশিয়েন্ট একদিক থেকে। যখন এটা সেম থাকতো বা ডুপ্লিকেসি থাকতো তখন হচ্ছে মেমোরি এফিশিয়েন্ট, কিন্তু এই ক্ষেত্রে মেমোরি এফিশিয়েন্ট না এটা, ঠিক আছে। কারণ হচ্ছে সে মেমোরিতে কিন্তু জায়গা নিচ্ছে বারবার। আর এটা জায়গাটা কোথায় নিচ্ছে, স্ট্রিং লিটারালের থ্রুতে যখন আমরা ইউজ করবো তখন সে জায়গা নিচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট পুল এর মধ্যে। যখন আমরা নিউ কিওয়ার্ডের থ্রুতে আমরা যখন কোনো অবজেক্ট মানে স্ট্রিং লিখবো, স্ট্রিং ইয়া করবো, তখন হিপ মেমোরি এরিতেও জায়গা নিবে একটা, স্ট্রিং কনস্ট্যান্ট পুলও একটা ইয়া করবে, অবজেক্ট রাখবে, ঠিক আছে। আর এটাই হচ্ছে যে ইমিউটেবল মানে হ্যালো, হ্যাঁ বলেন। স্যার ওই যে আমরা এস ডট সচিন এস ডট এস ইকুয়াল টু এস ডট কনক্যাট করেছি হ্যাঁ স্যার ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ। স্যার এই জায়গায় আমরা একটা নতুন অবজেক্ট যদি ক্রিয়েট করতাম তাহলে ওর সঙ্গে টেন্ডুলকারটা অ্যাড হতো নাকি? না, স্ট্রিং এর থ্রুতে যখন আমরা কোনো কিছু করব সেটার সাথে আরেকটা করে অ্যাড মানে অ্যাপেন্ড করা যাবে না। অ্যাপেন্ড হচ্ছে যে তার সাথে যোগ করা, আর হচ্ছে যেটা কনক্রিট করতেছি মানে দেখে মনে হচ্ছে যেন এটার সাথে এটা জোড়া হয়েছে, মানে এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আসলে এই জিনিসটা সেমই আছে এই জায়গায়, ঠিক আছে। এই ইমেজটার মানে যেটা বোঝাচ্ছে যে নাও ইট আন্ডারস্টুড বাই এগেইন দ্য গিভেন সচিন ইজ নট চেঞ্জড, মানে সচিনের জায়গায় আছে। হ্যাঁ, এই যে প্রথমে যেটা ক্রিয়েট করছি এটা হচ্ছে কোনটা, এই যে প্রথম ইমেজে যেটা আছে এটা হচ্ছে যে এই ফার্স্টেরটা। আর এই যে কনক্রিট করার পরে যে অবস্থাটা আসলো সেটার জন্য আরেকটা সে মেমোরিতে জায়গা নিয়ে সেই টেক্সটটাকে সে রাখছে। যখন আপনি ডাটাবেস নিয়ে কাজ করবেন MySQL নিয়ে, তখন দেখবেন যে বারবার হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা ফিল্ডের জন্য বলে দিতে হয় যে এত ক্যারেক্টার পর্যন্ত সে আমি ডাটা রাখবো বা এরকম কিছু, ঠিক আছে। এবং প্রত্যেকটা হচ্ছে ডাটা টাইপের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ মেমোরিতে জায়গা নেয়। তা আপনি যতবার হচ্ছে যে স্ট্রিং গুলো ইয়া করুন, যতবার অবজেক্ট ক্রিয়েট হবে ততবারই সে মেমোরিতে জায়গা নেবে, ঠিক আছে। এই দুইটা কিন্তু আলাদা, এই একটা অবজেক্ট ক্রিয়েট হলো আর এই একটা অবজেক্ট ক্রিয়েট হলো। স্যার এই এস ডট কনক্যাট স্যার এটা তো এর কোনো কিছু ভিতর রাখেনি স্যার, এস ডট কনক্যাট ইকুয়াল টু টেন্ডুলকার। হ্যাঁ এটা কিসের টেন্ডুলকার, ভিতরে রাখে? ওটা তো এইটা কোনো হচ্ছে যে অবজেক্টের এই ভিতরে রাখেনি। না, কোনো অবজেক্টের ভিতরে রাখেনি, এটা অ্যানোনিমাস হিসেবে সে আলাদাভাবে রেখেছে। এটা হচ্ছে যে এই যে এস যেটা আছে এটার সাথে কি করেছে, এটা যোগ করেছে। তো এটার সাথে যখন এটা সে যোগ করেছে, হ্যাঁ, এই এস রেফার করছে এটাকে, কিন্তু এটাকে তো রেফার করছে না। এই এস কি এটা রেফার করছে, এস রেফার না করছে স্যার হচ্ছে যে এটাকে। হ্যাঁ, আর এই নিজেরটাকে রেফার করছে না। হ্যাঁ এটা কিন্তু এটাকে রেফার করছে না, এখানে এস কিন্তু এটাকে রেফার করছে। আর হচ্ছে যে এই যে এস ডট কনকেট টেন্ডুলকার, এই যে এস এস মানে এস এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটার সাথে কি যোগ করেছে, এটা যোগ করেছে, কিন্তু যোগ করে যেটা আউটপুটে আসছে সেটা কিন্তু আলাদাভাবে একটা তৈরি হয়েছে, কিন্তু তার কোনো রেফারেন্স নাই এখানে, ঠিক আছে। যেমন হচ্ছে যে এখানে যখন আমি এস আউটপুটে যখন আমি প্রিন্ট করছি, তখন সে প্রিন্ট করছে কি এখানে সচিন সচিন টেন্ডুলকার করার কথা না, কারণ কনকেট করার পরে চেঞ্জ হলে তো সচিন আসার কথা, সচিন টেন্ডুলকার হ্যাঁ আসে। হ্যাঁ স্যার ওইটাই তো আমি বলছিলাম যে ওই জায়গায় তো টেন্ডুলকারও আসবে, কিন্তু ওই হ্যাঁ, জায়গায় কিন্তু কিন্তু এখানে আসবে না সচিন তো, আসবে। ঠিক হ্যাঁ আছে। যদি স্যার অবজেক্ট ক্রিয়েট করতো তাহলে মনে হয় আসতো। হ্যাঁ, যদি যে আপনি এখানে আলাদা একটা ভেরিয়েবল দিতেন, আলাদাভাবে একটা নাম দিতেন তখন আসতো, তাছাড়া তো আসবে না, ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে এবার। এই যে এখানে যদি আপনি ধরেন এরকম এক্স ইকুয়াল টু দিয়ে যদি এরকম কিছু একটা মধ্যে রাখতেন, তাইলে সে এক্স আবার রেফার করতো ওইটাকে, তখন সে আপনি এক্স এর ভ্যালু প্রিন্ট করে আপনি সুইডেন করে দেখাইতে পারতেন। দেখি ভাই কি হ্যাঁ এটা। এটাই বলছি। এই যে দেখেন সচিন টেন্ডুলকার এখন শো করছে, কিন্তু ডাইরেক্ট এস দিলে কিন্তু শো করবে না, কারণ হচ্ছে যে সে এই স্ট্রিংটাকে শো করবে, ঠিক আছে। ওকে, তো এইটা জানা এই জন্য জরুরি, কারণ হচ্ছে যে মানে এই যে ইকুয়ালস এবং ডাবল ইকুয়ালস এর মধ্যে ডিফারেন্সটা জানা দরকার। আপনি যখন কোনো কিছু চেক করতে যাবেন তখন এই ইকুয়ালস এবং ইকুয়ালস মেথড এবং ডাবল ইকুয়ালটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আমরা যাই হচ্ছে যে কম্পারিজন। তো স্ট্রিং কম্পারিজনটা আমরা চাই, এখানে কম্পারিজনে গেলে আমরা দেখতে পাবো যে বাই ইকুয়ালস মেথডে ডাবল ইকুয়ালস এবং কম্পেয়ার টু, এগুলো দিয়ে আমরা কি চেক করতে পারি, এগুলো এখানে বলা আছে। আপনি গুগলে সার্চ দিলে এখানে ডিটেলসটা দেখতে পাবেন, ঠিক আছে। যেমন হচ্ছে যে S1 এবং S2। হ্যালো হ্যাঁ বলেন। স্যার আমি কি ইকুয়ালস মেথড আর ওই কম্পেয়ার টু এটা বলবো স্যার একটু? হ্যাঁ বলেন। স্যার ইকুয়ালস মেথড দিয়ে দুটোকে মানে চেক করা হয় ওদের দুইজনের ভিতরে একই মেথড আছে কিনা, আর কম্পেয়ার টু মানে ওইটা ওই দেখা গেল একটা নাম আছে জাস্ট সচিন,
তো সিনে যদি প্রথম 3টা অক্ষর দিয়ে আমরা ব্যাপারটা যদি ওইটা অন্য যেটা দিয়ে আমরা চেক করব যে অবজেক্টের ভিতরে, ওই অবজেক্টের ভিতরে যদি ওই 3টা লেটার থাকে তাহলে বুলিয়ানের আউটপুট আসবে ট্রু। সেই ক্ষেত্রে আমরা কম্পেয়ার টু মেথড ইউজ করি। কম্পেয়ার হচ্ছে যে মানে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুর সাথে এই ভ্যালুটা ম্যাচ করছে কিনা, এটাই তো? হ্যাঁ 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 স্যার, এটাই। ঠিক আছে। আর ইকুয়ালসটা হচ্ছে যে জাস্ট চেক করে যে ওই ভেরিয়েবলের মধ্যে যে বা যে রেফারেন্স ভেরিয়েবল বলছি সেটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটা সমান কিনা, একটার সাথে আরেকটা চেক করে। হ্যাঁ আর ডাবল ইকুয়াল ডাবল টু চেক ইকুয়াল করে রেফারেন্সটা, যে যে অবজেক্টে ক্রিয়েট করলাম ওই এক্স এর মধ্যে যে ভ্যালুটা রাখলাম সেই মেমোরিতে একটা জায়গা তোর মধ্যে রাখছে, মেমোরি যে জায়গাটা রাখছে সেই জায়গার একটা রেফারেন্স আমার যদি জানা না থাকে তাহলে আমি সেই জিনিসটা খুঁজেই পাবো না। ঠিক আছে, তো সেই জিনিসটা খোঁজার জন্য এই ডাবল ইকুয়াল টু আমি চেক করে দেখতে পারি যে আমার রেফারেন্স দুইটা সেম কিনা বা দুইটা ডিফারেন্স কিনা, এটা দিয়ে রেফারেন্স চেক করে। ঠিক আছে, আর কম্পেয়ার হচ্ছে আচ্ছা আচ্ছা। একটার সাথে আরেকটা কম্পেয়ার। ওকে, মানে রেফারেন্স কথাটা বুঝতে পারলে তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আর এখানে দেখেন কম্পেয়ার টু, এবং হচ্ছে যে কম্পেয়ার টু এর থ্রুতে এখানে কিন্তু কয়েকটা ভ্যালু সে রিটার্ন করে। এখানে ট্রু ফলস বা এইভাবে রিটার্ন করছে না, এখানে করছে সে জিরো, মাইনাস, পজিটিভ হলে 1 আর নেগেটিভ হলে -1। ঠিক আছে, তো এইটা অত বেশি প্রয়োজন পড়ে না, মানে এটা হচ্ছে যে জাস্ট জিরো ভ্যালুতে ধরেন আপনি একটা সাথে একটা কম্পেয়ার করে দেখতে যাচ্ছেন যে এটা সমান কিনা, যদি সমান হয় তাহলে সে কি করবে জিরো, যদি পজিটিভ ভ্যালু হচ্ছে যে বিকজ S1 গ্রেটার দেন S2, মানে এইটা আসলে কি কাজে মানে -1 আর 1 দিয়ে কি কাজে লাগে সেটা আসলে আমি এইভাবে মানে কোনো কাজে লাগতে দেখি নেই। ঠিক আছে, যা জেনে রাখেন যে যদি একটা আরেকটা চিত্তে ছোট বড় হয় তাহলে সেক্ষেত্রে ছোট হলে মানে বড় হলে S1 যদি বড় হয় S2 চাইতে তাহলে সেক্ষেত্রে পজিটিভ, আর যদি S1 ছোট হয় তাহলে কি নেগেটিভ একটা ভ্যালু রিটার্ন করে, মানে 0, 1 এবং -1 এর মধ্যে সে সীমাবদ্ধ থাকবে। যার বুঝে থাকেন জাস্ট এটা কম্পেয়ার করার জন্য আর কিছু না। ঠিক আছে, আর এখান থেকে কম্পেয়ার টু থ্রুতে রিটার্ন করে সে হচ্ছে যে কি লজিক্যাল একটা ভ্যালু রিটার্ন করে, মানে লজিক্যাল ভ্যালু না, জাস্ট হচ্ছে ইন্টিজার ভ্যালুটা রিটার্ন করে। ওকে, তো মেইন আর কিছু ইম্পর্টেন্ট একটা ইয়া ছিল, সেটা হচ্ছে যে এটা তো গেল স্ট্রিং কনক্যাটেশন, দরকার নাই। স্ট্রিং বাফার, স্ট্রিং এর যে আরো অনেক কিছু আছে এগুলো আপনি দেখে নেবেন একটু, হ্যাঁ, স্ট্রিং এর মেথড যেগুলো আছে ওগুলো। আর স্ট্রিং বাফার দেখি এটা রেকর্ড হচ্ছে কিনা, আবার রেকর্ড হচ্ছে। স্ট্রিং বাফার এবং বিল্ডার দুজনের মধ্যে যে কেউ একজন বলতে পারেন বাফার কি বিল্ডার। হ্যাঁ স্যার, স্ট্রিং বাফারটা মানে স্ট্রিং বাফার আর বিল্ডার সেমই আর কি রকম। এর অবজেক্ট তৈরি করতে নিউ কিওয়ার্ড করতে হয় স্যার, নিউ কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ড ক্রিয়েট করতে হয়। আমরা যখন স্ট্রিং ইউজ করেছি তখন স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের বারবার অবজেক্ট তৈরি করা লাগছে, কিন্তু স্যার আমরা যদি স্ট্রিং বাফার ইউজ করি তাহলে একবারই ওই অবজেক্টটাকে আমরা যে কোনো মেথড দিয়ে কল দিতে পারবো। সাপোজ যদি আমরা স্যার ওর সঙ্গে অ্যাড করতে চাই, অ্যাপেন্ড করতে চাই, তাহলে ওই মেথডটা লিখে অ্যাপেন্ড দিলে ওর সঙ্গে স্যার অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে, আমাদের নতুন করে অবজেক্ট তৈরি করার লাগছে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এখানে দেখি কি বলছে। হ্যাঁ, স্ট্রিং বাফার বিল্ডার হচ্ছে যে মানে এটা হচ্ছে যে মিউটেবল স্ট্রিং। হ্যাঁ, আর আগে যেটা ছিল ইমিউটেবল, মানে সেটাকে মানে রিমুভ করা যেত না, মানে সেটাকে হচ্ছে যে যখনই ক্রিয়েট করি না কেন নতুন করে অবজেক্ট ক্রিয়েট হতো, এই আরেকটা সমস্যা ছিল। আর যখনই আমি একটার সাথে আরেকটা টেক্সট অ্যাড করতাম তখন আবার অবজেক্ট ক্রিয়েট হতো, মানে এরকম অবজেক্ট ক্রিয়েশনের একটা ঝামেলা ছিল। স্ট্রিং বাফার এই সমস্যাটা নেই। স্ট্রিং বাফার ক্লাস ইজ ইউজ টু ক্রিয়েট মিউটেবল মানে মডিফাইবল স্ট্রিং, এবং স্ট্রিং বাফার ক্লাস জাভা সেম এজ স্ট্রিং ক্লাস এক্সেপ্ট। জাস্ট এটাকে বলা হচ্ছে যে স্ট্রিং বাফার। হ্যাঁ, স্ট্রিং বাফার মানে মনে রাখেন এটা মিউটেবল, মানে তাকে সে মডিফাই করা যায়। আর এর মধ্যে তিনটা কনস্ট্রাক্টর আছে। কনস্ট্রাক্টরের কাজ কি? কনস্ট্রাক্টর হচ্ছে কি অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করে। হ্যাঁ, তো আমি একটা জিনিস বলে দিই, সেটা মেবি বলা হয় নাই। এই যে আমি এখানে ধরেন স্ট্রিং এক্স ইকুয়াল টু, আমি এখানে এটা লিখলাম। হ্যাঁ, তো আমি যখন এখানে স্ট্রিং এক্স, আমি যখন একটা অবজেক্ট যখন আমি ক্রিয়েট করি তখন কি করে মেমোরিতে, যখন অবজেক্ট ক্রিয়েট করার পরে এই কনস্ট্রাক্টরটাকে যখন কল হয় তখন সে কি করে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করে কিভাবে, এই যে তার মধ্যে যে ইনস্ট্যান্স যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে ডিফল্ট ভ্যালু দিয়ে সে ইনিশিয়ালাইজ করে। যেমন হচ্ছে যে আমি এখানে একটা স্টপ করি, ডিবাগ করি। হ্যাঁ, ডিবাগ করলে দেখবেন প্রথমে এগুলোর ভ্যালুকে সে নাল ভ্যালু সেট করবে, তারপর হচ্ছে যে সে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আমি দিচ্ছি সেটাকে সে সেট করবে। ঠিক আছে, ও নো, এইভাবে না, এটা এখানে তো, তারপর আমি এখানে একটা ক্লাসের নাম দেই, এটা তো আমার ভুলই গেছে, দিস ডট এক্স ইকুয়াল টু এক্স। তো আমি এখানে দিলাম
স্ট্রিং এক্স। আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করি কোন ক্লাসের, এই এবিসি ক্লাসের। এটার মধ্যে এবিসি ইকুয়াল টু, আচ্ছা এখানে লিখলাম। এই কথাটা মানে এই জন্য বলছি কারণ আপনাদের একটা কুইজ নেওয়া হতে পারে ইশিকন থেকে, তখন কিন্তু না পারলে আবার সমস্যা। এই যে এটা যে কনস্ট্রাক্টর যখন কল হবে, কনস্ট্রাক্টর কল হওয়ার পরে এই ভ্যালুটা আমরা যে এখান থেকে পাস করলাম, এখান থেকে তো রিসিভ হবে। হ্যাঁ, তো ইনিশিয়ালি কি করে, সে ওই জায়গাটার মধ্যে যাওয়ার আগে সেটা নাল ভ্যালু সে সেট করে। এই নাল ভ্যালুটা এখানে দেখা যাচ্ছে না, এখানে এই যে নিচের দিকে দেখেন, এই যে ভেরিয়েবলস এর এই যে অপশনগুলোতে দেখেন দিস ডট এক্স এর কিন্তু ইনিশিয়ালি হচ্ছে নাল ভ্যালু সেট করা আছে, ইনিশিয়ালি নাল ভ্যালু। যখন সে এই কনস্ট্রাক্টরের মধ্যে ঢুকবে, ঢোকার পরে সে ওই ভ্যালুটাকে এই যে নাল থেকে ওয়েলকামে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তো এই জন্য বলা হয় অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করি নিউ ক্রিয়েটের থ্রুতে, কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে যে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করা। ঠিক আছে, তো প্রথমে সে ইনিশিয়ালাইজ করে কি নাল ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে, পরবর্তীতে আমরা যে ভ্যালু দিই সেই ভ্যালুটা সে কিন্তু সে অ্যাড করে নেয়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, সবকিছু আসলে সবসময় মনে থাকে না, তো বলা হয় না আর কি। যাই হোক, এখন এখানে স্ট্রিং বাফারে তিনটা কনস্ট্রাক্টর আছে। একটা হচ্ছে স্ট্রিং বাফার যার মধ্যে হচ্ছে যে স্ট্রিং পাস করতে পারবো, আর একটা হচ্ছে ইনিশিয়াল ক্যাপাসিটি দিতে পারবো। নরমালি হচ্ছে স্ট্রিং এর ক্যাপাসিটি হচ্ছে যে 16 থাকে, যেটা ডিফল্ট ক্যাপাসিটি। তো এখান থেকে আমরা চাইলে ক্যাপাসিটিটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। স্ট্রিং এর ক্যাপাসিটি হ্যাজ এ লেন্থ, মানে লেন্থ আমরা বাড়ায় দিতে পারবো এখান থেকে। আর এখানে দেখেন অ্যাপেন্ড মেথড আছে, আরো অনেকগুলো মেথড আছে যেগুলোর থ্রুতে আমরা কি করতে অ্যাপেন্ড করতে পারি, ইনসার্ট, রিপ্লেস, তারপরে ডিলিট, রিজার্ভ। ঠিক আছে, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এখন এই মেথডগুলো কিভাবে কাজ করে জাস্ট একটা আমি বলে দিই কিভাবে কাজ করে, বাকিগুলো এমনিতেই পারবেন, যদিও জানেন তারপরে বলছি। স্ট্রিং বাফার করার জন্য কোনো টেক্সট লেখার জন্য স্ট্রিং বাফার এসবি, একটা হচ্ছে স্ট্রিং বাফার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এসবি, আর এখানে পাস করলাম কি হ্যালো। হ্যালো পাস করলাম যখন, তখন সে গিয়ে হ্যালোটা নিল। তারপরে এই এসবির সাথে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই তাহলে এসবি ডট অ্যাপেন্ড লিখে জাভা লিখলাম, তারপরে এই সিস্টেমের আউট অফ প্রিন্ট এলেন হ্যালো জাভা, এটা প্রিন্ট করবে। এর জন্য কিন্তু আলাদা করে সে অবজেক্ট ক্রিয়েট করবে না। ঠিক আছে, আমি এই জিনিসটা করে ফেলে এখানে, এটার জন্য আর ইয়ে করে লাভ নেই। এটার জন্য কি লিখলাম strn স্ট্রিং বাফার, স্ট্রিং বাফার হচ্ছে এসবি লিখলাম ইকুয়াল টু নিউ স্ট্রিং বাফার। এখন আমি যদি এখানে টেক্সট পাস করি, এর মধ্যে কিন্তু আপনার স্ট্রিং বাফারের হচ্ছে যে তিনটা হচ্ছে যে কনস্ট্রাক্টর আছে। একটা হচ্ছে যে এরকম ডিফল্ট, আর একটা হচ্ছে যে এর মধ্যে আমি স্ট্রিং পাস করতে পারি, আর একটা ইনিশিয়াল ক্যাপাসিটি দিতে পারি। তারপরে স্ট্রিং পাস করি হ্যালো, আর হচ্ছে যে এসপি ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড কি করে, অ্যাপেন্ডের থ্রুতে আমরা কোনো যোগ করে স্যার কোনো, হ্যাঁ কোনো কিছুর সাথে যোগ করে। তো অ্যাপেন্ডের মধ্যে দেখেন ইন্টিজার আছে, তারপরে ক্যারেক্টার আছে, ফ্লোট আছে, অনেক কিছু আছে। তো আমরা মেইনলি ইউজ করবো হচ্ছে যে স্ট্রিং। এটা যখন আমরা ইউজ করব তখন সে ভিতরে ভ্যালু দেখে সে বুঝতে পারবে যে আসলে আমি কি করতে যাচ্ছি। তো হ্যালো জাভা এস আউট দিয়ে এসবি যখন দিব, তখন আমি যখন এটা রান করব তখন হ্যালো জাভা এটাকে সে প্রিন্ট করবে, জাভাকে প্রিন্ট করলো। আমি যদি এখন এটাকে ডিবাগ করি, ডিবাগ করার পরে আমরা কি দেখবো, ডিবাগ করার পরে আমরা দেখি এখানে সে এটার মধ্যে গেল, এখানে যাওয়ার পরে এসবি, এই এসবিটাকে সে নিয়ে এখানে আসলো এসবি হ্যালো। তো এখানে হচ্ছে যে এসবির মধ্যে এটার মধ্যে কতটা ভ্যালু আছে, এটার মধ্যে কতটা ক্যারেক্টার আছে, টোটাল 5টা ক্যারেক্টার আছে। তারপর হচ্ছে যে আমি যদি আরেকবার স্টেপ ইনটু করি, এখন ক্যারেক্টার কত হলো 10টা। ঠিক আছে, 10টা ক্যারেক্টার হলো, 10টা ক্যারেক্টার নিয়ে সে এটাকে সে প্রিন্ট করছে। ঠিক আছে, এবং আমি যদি এখন এসবি একটা মেথডের থ্রুতে যদি চেক করতে চাই, গেট অবজেক্ট এসপি ডট গেট অবজেক্ট, দেখি তো গেট অবজেক্ট গেট ক্লাস। ঠিক আছে, থাক সমস্যা নেই, পরে দেখবো। আমি নেক্সট ক্লাসে আরো কিছু জিনিস দেখাবো যেগুলো দিয়েতে আপনারা হচ্ছে যে ইয়া করতে পারবেন, মানে বিভিন্ন ধরনের চেকিং করতে পারবেন, যেটা কোন ক্লাসে কোন মেথডের বা এটা আসলে অবজেক্ট সেম কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো তো ওগুলো একটু ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে জাস্ট অ্যাপেন্ডের একটা, আর এখানে হচ্ছে যে আরেকটা দেখাচ্ছে কি ইনসার্ট করবো কিভাবে। ঠিক আছে, এই ইনসার্টটা কিভাবে কাজ করে জাস্ট মুখে বলে যাই, যদি আপনার নিজেরা বাসায় করার সময় যদি সমস্যা হয় তাহলে আমাকে বলবেন। এটা হচ্ছে যে ইনসার্ট, এখানে হচ্ছে এসবি একটা যে অবজেক্ট ক্রিয়েট করলাম হ্যালো পাস করলাম এর মধ্যে, তো এসবি ইনসার্টের কত নম্বর পজিশনে, 1 নম্বর পজিশনে আমি জাভাটা ইনপুট করব। তার মানে HELLO হ্যালো,
জিরো হচ্ছে যে মানে যে কোনো একটা টেক্সটে তাকে সেটা যেহেতু স্ট্রিং বাফার কিন্তু সে কি ধরনের কি ইন্টারফেস ইউজ করে, ক্যারেক্টার সিকোয়েন্স ইন্টারফেস ইউজ করে। হ্যাঁ, ক্যারেক্টার সিকোয়েন্স একটা ইন্টারফেস আমি কথা বলেছিলাম যে স্ট্রিং বাফার, স্ট্রিং এবং স্ট্রিং বিল্ডার তিনটা কিন্তু ক্যারেক্টার সিকোয়েন্স স্ট্রিং ক্যারেক্টার সিকোয়েন্স ইন্টারফেস ইউজ করে। এবং ক্যারেক্টার স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার বা স্ট্রিম অফ ক্যারেক্টার এটা বলা যায়। তো এই ক্যারেক্টার গুলো কি হিসেবে থাকে, একটা অ্যারে আকারে থাকে। প্রথমটা হচ্ছে 0, তারপর হচ্ছে যে 1, তারপর হচ্ছে 2 3 4। তো এই যে ইনসার্ট এখানে কমা দিয়ে যে 1 লিখলাম, এই 1 নাম্বার পজিশনে সে কি ইনসার্ট করবে কি জাভা, তার মানে সেখানে একটু হ্যালো এইচ জাভা ই ডাবল এল ও, ঠিক আছে, এটা সে প্রিন্ট করবে। এই যে এই জিনিসটা সে প্রিন্ট করবে। হ্যাঁ, এই জিনিসটা প্রিন্ট করবে কত নাম্বার, কোন জায়গায় ইনসার্ট করবে, সে 1 নাম্বার পজিশনে সে ইনসার্ট করে দিবে ওর মধ্যে। বাকি যেগুলো আছে সেগুলোকে সরাই দেবে এইদিকে ডান দিকে। ঠিক আছে, রিপ্লেস ঠিক এরকম যে 1 2 3, 1 2 3 মানে হচ্ছে যে 1 থেকে 2 মধ্যে যা থাকবে সেগুলোকে সে রিপ্লেস করে দেবে। হ্যালো, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? না স্যার, রিপ্লেসটা ব্যবহার করেছি তো, তার জন্য বলছিলাম। হ্যাঁ, এটা জানি, রিপ্লেসটা জানি স্যার। ওকে, ঠিক আছে। তো হচ্ছে যে এটা রিপ্লেসটা গেল, রিপ্লেস ডিলিট এগুলো সব পারবেন। ঠিক আছে, এগুলো তো সমস্যা হবে না। তারপর আমি একটা জিনিস বলে নেই, এখানে হচ্ছে যে 1 থেকে 1 থেকে 3, 1 থেকে 3 হচ্ছে যে জাভার 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পর্যন্ত যা আছে 1 2 1 2 3। ওইগুলো স্যার রিপ্লেস করবে স্যার, ওইগুলো হ্যাঁ, বাদ দিয়ে ওগুলোকে দেবে। বাদ দিয়ে দিবে, ওগুলো বাদ দিয়ে জাস্ট হচ্ছে যে এই জাভাটা বসাই দিবে। ঠিক আছে, এখানে 3 মানে হচ্ছে যে 2 নাম্বার পজিশন পর্যন্ত, মানে 3 নম্বরের আগ পর্যন্ত। ঠিক আছে, ওকে। তো এগুলো দেখানোর দরকার নেই। হ্যাঁ, এগুলো আমি আর দেখাচ্ছি না। এর মধ্যে হচ্ছে যে স্ট্রিং বিল্ডারটা দেখে নেন। স্ট্রিং বিল্ডার হচ্ছে যে সেম টাইপেরই তিনটা কনস্ট্রাক্টর আছে। এটা স্ট্রিং বিল্ডার ইউজ টু, এটা হচ্ছে যে মিউটেবল কনস্ট্রাক্টর। ঠিক আছে, আর স্ট্রিং বাফারের সাথে এর পার্থক্য হচ্ছে যে নন সিনক্রোনাইজ। হ্যাঁ, আর ওটা হচ্ছে যে সিনক্রোনাইজ। আর এটার মধ্যে কনস্ট্রাক্টর সেম। এখানে হচ্ছে যে কয়টা কনস্ট্রাক্টর আছে, 3টা কনস্ট্রাক্টর। স্যার স্যার হ্যালো, হ্যাঁ বলেন। এই স্ট্রিং বাফার আর বিল্ডারের মধ্যে তো তেমন কোনো পার্থক্য দেখি না স্যার। না, একেবারে পার্থক্য হচ্ছে যে সিনক্রোনাইজ আর একটা হচ্ছে যে নন সিনক্রোনাইজ, মানে সামান্য কিছু পার্থক্য আছে। নরমালি হচ্ছে যে স্ট্রিং বিল্ডারটা নরমালি ইউজ হয়। ঠিক আছে, আর স্ট্রিং বাফার অথবা বিল্ডার যে কোনো ইউজ করতে পারে। তা সেক্ষেত্রে হচ্ছে যে ডিপেন্ড করে আপনি যখন ইউজ করছেন তখন আসলে কোনটা ইউজ করছেন। ঠিক আছে, এটা হচ্ছে যে ডিপেন্ড করে সিনক্রোনাইজ এবং নন সিনক্রোনাইজের উপর। ঠিক আছে? আপনি জাস্ট হচ্ছে যে এই জিনিসটা একটু ডিফারেন্সটা একটু পড়ে দেখেন, এখানে একটা ডিফারেন্সও আছে দেওয়া। এই স্ট্রিং, সরি, স্ট্রিং বাফার ভার্সেস বিল্ডার, স্ট্রিং বাফার ভার্সেস স্ট্রিং বিল্ডার। এই যে সিনক্রোনাইজেশনের একটা পার্থক্য আছে। এটা স্ট্রিং বাফার হচ্ছে সিনক্রোনাইজ, এটা হচ্ছে নন সিনক্রোনাইজ। আর হচ্ছে লেস এফিসিয়েন্ট, এটা হচ্ছে মোর এফিসিয়েন্ট। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে নন সিনক্রোনাইজ আর এটা হচ্ছে যে যেহেতু সিনক্রোনাইজ, সেই জন্য একটা ইফিসিয়েন্সির একটা ব্যাপার আছে। যখন আমি এই যে থ্রেডের এই এর মধ্যে যাব তখন এই যে জিনিসগুলো বুঝতে পারবো। যেমন ইট মিনস টু থ্রেডস ক্যান নট কল দ্য থ্রেড মেথড ইন স্ট্রিং বাফার। আর এটা হচ্ছে যে ইট মিনস টু থ্রেডস, মানে নন সিনক্রোনাইজ মানে হচ্ছে যে টু থ্রেডস ক্যান কল মেথড অফ স্ট্রিং বাফার সিমultaneously, মানে একসাথে হচ্ছে যে দুইটাকে সে কল করতে পারবে। ঠিক আছে, মানে একসাথে দুইটা কাজ সে কনকারেন্টলি করতে পারছে। আর একটা হচ্ছে কি সিনক্রোনাইজ মানে হচ্ছে যে একটা শেষ হওয়ার পরে আরেকটা করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে স্ট্রিং বিল্ডারটা হচ্ছে যে কি মোর এফিশিয়েন্ট। ঠিক আছে, একটা হচ্ছে যে দুইটা কাজ একসাথে করতে পারে, আর একটা হচ্ছে যে একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ করতে পারে। তো ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় স্ট্রিং বাফার এবং বিল্ডারের মধ্যে। সেই ক্ষেত্রে হচ্ছে বিল্ডারটা এফিশিয়েন্ট কারণ সে একসাথে দুইটা কাজই করতে পারে। মানে মাল্টিটাস্কিং যখন সে করতে পারবে তখন হচ্ছে যে তার এফিসিয়েন্সি নরমালি বেশি হচ্ছে, কারণ সে একসাথে অনেকগুলো কাজ করতে পারছে। যে সেই জন্য বলতেছে স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডারটা ইজ মোর এফিশিয়েন্ট দেন স্ট্রিং বাফার। দুইটাই ইউজ করতে পারি, এফিসিয়েন্সির জন্য আমরা ইউজ করবো না। ঠিক আছে, ঠিক আছে, এটা বাদ। আর স্ট্রিং বাফার বিল্ডার এগুলোর ডিফারেন্সটা একটু দেখে নেবেন। আর হচ্ছে স্ট্রিং এর যে মেথডগুলো আছে সেগুলো একটু দেখবেন। রেগুলার এক্সপ্রেশনের কাজ কি জানা আছে? কোনটা? REGX, REGEX, রেগুলার এক্সপ্রেশন। না, এগুলো তো এগুলো করানো হয়নি আপনাদের পরীক্ষায়?
স্যার আমি তুষার স্যার, আমি তো পরীক্ষা দেয়নি। ও, আপনি পরীক্ষা দেন নাই? ওই আরেকজন আছে পাবেল মাহমুদ, উনি কি পরীক্ষা দিয়েছে? ও, উনি তো দিয়েছে মনে হয়। আসছে না কেন ক্লাসে? না, আজ আমি আসছি আর হামিদ ভাই আসছে। হ্যাঁ, কাছাড় আপনি একটু বলেন তো দেখি ইয়েটা কি। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। মেবি অডিওতে সমস্যা নাকি, বুঝতে পারছি না। ঠিক আছে, এটা আমি বলে দিই। হ্যাঁ, আমাদের আর 3 মিনিট আছে আজকে। এই রেজেক্স পর্যন্ত জাস্ট কনসেপ্টটা আমি দিয়ে দিই, নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো। রেজেক্স হচ্ছে যে আপনার রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে যে এই যে মানে ভ্যালিডেশন টাইপের। হ্যাঁ, যেমন হচ্ছে যে এখানে দেখেন প্যাটার্ন সার্চিং অর ম্যানিপুলেশন স্ট্রিং, মানে এগুলো তো বুঝবেন না, মানে সহজ ভাষায় হয়তো বুঝবেন কথা মানে এটা বললে নাও বুঝতে পারেন। জাস্ট এটা হচ্ছে যে এরকম একটা জিনিস যে আপনি একটা জিনিস সার্চ দিচ্ছেন ধরেন গুগলে, ঠিক আছে, গুগলে কোনো কিছু সার্চ করছেন এবং সার্চ করে যে সে একটা রেজাল্ট নিয়ে আসছে। যে আমরা সার্চ সার্চ কিন্তু অনেকভাবে করা যায়, যেমন প্লাস যদি দেই বা মাইনাস সাইন যদি আমরা ইউজ করি সার্চ দেওয়ার সময়, তখন কিন্তু সে প্লাস মানে হচ্ছে সেটা খুঁজে বের করে যে এই কিওয়ার্ডটা আছে কিনা। মাইনাস মানে হচ্ছে যে কি, সে ওই জিনিসটা বাদ দিয়ে সে সার্চ করবে, যে ওই কিওয়ার্ডটা ছাড়া যেগুলো আছে সেগুলো সে সার্চ করে নিয়ে আসবে। এই যে সার্চিং এর সময় আমরা যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড গুলো ইউজ, মানে কিওয়ার্ড না ঠিক, এক্সপ্রেশন যেগুলো ইউজ করি, যেগুলো থ্রুতে সে সার্চ করে নিয়ে স্পেসিফিক একটা জিনিস বাইর করে নিয়ে আসবে, সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে যে এরকম যে আপনার ভেরিয়েশন টাইপের আর কি। ধরেন আপনি কোনো ইমেল দিচ্ছেন, ইমেলে দেওয়ার সময় ইমেলটা আপনি ভুল করে দিচ্ছেন, দিচ্ছেন না, তারপরে একটা ডোমিনেন্ট নাম দিতে হয়, সেটা দিচ্ছেন না, তো সেগুলো চেক করা হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন। ওই টাইপের যে ভ্যালুয়েশন টাইম যেগুলো আছে সেগুলো হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন থ্রুতে চেক করা। ইজ ওয়াইডলি ইউজ কনস্ট্রেইন সাচ এস পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এই সব ক্ষেত্রে রেগুলার এক্সপ্রেশনটা ইউজ হয়। আরো অনেক জায়গায় চাইলেই ইউজ করা যায়। রেগুলার এক্সপ্রেশনে এই জিনিসগুলো একটু দেখে আসবেন নেক্সট ক্লাস। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট। ওকে। ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশনটা কিভাবে কাজ করে, মানে কাজ আপনার আসলে ক্লাসে আসলে সবগুলো দেখানো সম্ভব না, আমি জাস্ট কনসেপ্টটা বুঝাই দিব, বাকিটা আপনারা প্র্যাকটিস করলে ইজিলি পারবেন। ঠিক আছে, আর হচ্ছে আজকে তার একটা জিনিস দেখা চাইছিলাম, ওটা তো আর হলো না দেখানো, সেটা হচ্ছে ইনহের কি যেন বলে, অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস দুইটা জিনিস দেখাবো, এটা একটু মনে করে দিবেন আমাকে যে অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেসটা দেখানোর কথা। ঠিক আছে, আমাদের কি আজকে ক্লাসের এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাসের আজকে এই পর্যন্ত নাকি? আজকে এই পর্যন্তই রাখি নাকি, নাকি আচ্ছা আরো স্যার, করবো? ঠিক আছে স্যার। আপনি কি স্যার 10টা 15 থেকে লগ ইন দেন স্যার নাকি? হ্যাঁ, 10টা 15 আগেই দিই। দশটা আমি তো পনেরো 10টা 15, আমি তার জন্য স্যার আমার মনে হয় আজকে একটু লেট হয়েছে। আমি তো 10টা 15 দিব, তার জন্য বসে আছি। ও না না, আচ্ছা, 10টা 15 তাহলে সামনে মধ্যেই চলে আসবে। ক্লাসটা। ঠিক আছে, ঠিক আছে তাহলে, হ্যাঁ।